আসসালামু আলাইকুম। আজকে আজকে আমাদের নতুন চ্যাপ্টার শুরু করব। চ্যাপ্টারের নাম হলো কি ডাটা কালেকশন, মানে তথ্য সংগ্রহ। তো দেখেন এখান থেকে আপনি 14 মার্কের অঙ্ক পেতে পারেন। একটা হলো বি পার্টের, একটা হলো সি পার্টের। তো এখানে আমার ফাইনাল অঙ্ক আছে তিনটা থেকে মাস্ট বি শিওর ইনশাআল্লাহ আপনি পরীক্ষায় যত মার্ক যে কয় মার্কের আসবে ইনশাআল্লাহ তা পাবেন। তিনটা অঙ্ক দিব লাস্ট অন, ঠিক আছে? কিন্তু তিনটা অঙ্ক পেতে গেলে আমার আগে 5টা ক্লাস করতে হবে আপনার, তারপরে যে আমি তিনটা অঙ্ক দেব। তা নাহলে এখন যদি তিনটা অঙ্ক দিয়ে দেই আপনাদের, তাহলে কি হবে বলেন তো? ডাটা কালেকশন গুলো খুবই সহজ এখানে আছে। তথ্য সংগ্রহ আমরা যে টালি করছিলাম সে টালির অঙ্ক এখানে। তো দেখেন ডাটা কালেকশন, এটা প্রথম অধ্যায় হবে, ভুল করে নবম অধ্যায় হয়ে গেছে। প্রথম অধ্যায়ের অঙ্ক ডাটা কালেকশন। ডাটা ইজ a collection of any number of relative observation. It also refers to the raw material of any statistical work. কোন তথ্য সংগ্রহ, তথ্য উপস্থাপন করে যে পরিসংখ্যানিক ভাষায় যে উপস্থাপন করা হয় সেটা হলো ডাটা কালেকশন। তথ্য সংগ্রহ করে সেটাকে রিপ্রেজেন্টেটিভ করা, সেটাকে কি করা, মানুষের কাছে অবজারভেশন করা, তুলে ধরা, সেটা হলো পরিসংখ্যানের কাজ বা তথ্য সংগ্রহের কাজ। তো এখানে কিছু সূত্র আছে, একটু স্ক্রিনশট দিয়ে নেন। দিছেন? না না ভাইয়া, এই তো এটা স্ক্রিনশট দিন। ও এইটা জি ভাই, এটা দেওয়া শেষ। এরপরে ডাটা কালেকশনের আমাদের ফর্মুলা আছে। এই ফর্মুলাগুলো ওইভাবে ডাটা কালেকশনে কোনো ফর্মুলা নেই, ঠিক আছে? ভাই কিন্তু এটাও কিছু কি নিয়ম কানুন স্ক্রিনশট আছে। দিব? হ্যাঁ, এটা স্ক্রিনশট দিয়ে রাখেন। ওইভাবে নেই, এইভাবে আছে না নাকি? হুম। মানে এখানে ডাটা কালেকশন কোনো সূত্র লাগে না। এই এই কিছু সূত্র আছে, এই যে রিলেটিভ ফ্রিকোয়েন্সি, এগুলো অঙ্ক না গেলে ঝামেলা। হ্যাঁ, হ্যাঁ, অঙ্কে যে মাত্র 6টা, তখন তারপর আমরা এটা বুঝবো, ঠিক আছে? এই সূত্রগুলো আমাদের এই একটা অধ্যায় সূত্র লাগে খুব কম, সেটা হলো ডাটা কালেকশনে। আচ্ছা। ঠিক আছে, তো আমরা এখন অঙ্ক শুরু করবো। হ্যাঁ, এগুলো কি মুখস্থ রাখতে হবে নাকি? মুখস্থ আমি করাই দেবো। আপনার সূত্র আমি কখনো স্টুডেন্ট মুখস্থ করাতে দেইনি, আমি নিজেই মুখস্থ করাই দেবো স্টুডেন্টদের, ঠিক আছে? ওকে, আমরা অঙ্ক শুরু করলাম। কালেকশন এটা কত অধ্যায়? আমি তো এটা প্রথম অধ্যায়, 1 নম্বর অধ্যায় একেবারে এক। দেখেন আমরা একটা অঙ্ক দেখব। তো এই অধ্যায়ে আমাদের কি কি অঙ্ক করতে হয় সেগুলো আমরা একটু দেখব, তারপর আমরা এটা অঙ্কটা দেখি। দেখেন আমাদের বলছে ম্যাথমেটিক্যাল প্রবলেম এন্ড সলিউশন, সেলস 40 অর্গানাইজেশন আর গিভিং বিলো। 40টা প্রতিষ্ঠানের এখানে তথ্য দেয়া আছে, বিক্রয় দেয়া আছে। কয়টা প্রতিষ্ঠান আছে এখানে? 40টা। 40টা প্রতিষ্ঠানে। কি করতে বলছে আমাদের? রিপ্রেজেন্ট ইট বাই ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। আমাদের দেখেন এই পরিসংখ্যানে আপনার সবাই খাতা কলম আছে তো কাছে? জি ভাইয়া। খাতা কলম, হ্যাঁ খাতা লেখেন করণীয়, লেখেন করণীয়। এক নাম্বার লিখবেন ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। এপারি এই অঙ্কে না, কিন্তু এই অধ্যায়ের করণীয় কি? ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, এটা নাম হলো গণসংখ্যা নিবেশন। এটা হলো গণসংখ্যা, ঠিক আছে? হ্যাঁ।
ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। এরপরে আছে ফ্রিকোয়েন্সি কার্ভ। ফ্রিকোয়েন্সি কার্ভ লেখেন, ফ্রিকোয়েন্সি কার্ভ। গণসংখ্যা রেখা, রেখা, ঠিক আছে, গণসংখ্যা রেখা। এরপরে লেখানো হলো ফ্রিকোয়েন্সি পলিগন। POLY, পলিগন, GON। ভাই উপরেরটা কি লিখছেন? গণসংখ্যা কার্ভ। এই যে উপরে প্রথমটা গণসংখ্যা নিবেশন। নিবেশন। এই বাংলা নাম শুনলে কিন্তু আপনারা উল্টে পাল্টে ফেলবেন। তারপরে হলো গণসংখ্যা রেখা, রেখা। ফ্রিকোয়েন্সি কার্ভ মানে রেখা। ফ্রিকোয়েন্সি পরিগর মানে গণসংখ্যা বহুভুজ, ভুজ। পলিগন না কোন পলিগন? তো এটা কি পলিগন, GONE, GONE। গণসংখ্যা রেখা আর একটা অজীব রেখা আছে না নাকি? আছে, আসতেছি। গণসংখ্যা বহুভুজ। বহুভুজ, হ্যাঁ। এরপরে আমাদের করতে হলো ওয়াজিব রেখা, ওয়াজিব। ওয়াজিব, ওয়াজিব আছে দুইটা, LCF আরটা হলো MCF। আপনারা শুধু লেখেন, আমরা এগুলো আমি স্লাইড করতে হতো, কিন্তু আমার খেয়ালই ছিল না যে এগুলো আলোচনা করব। ভাই ওয়াজিবের পরে কি লিখছেন? এই LCF, MCF। অজীব বাংলা অর্থ কি স্যার? ওয়াজিব মানে ওয়াজিব, ফরজ, ওয়াজিব, নফল আছে না, সেই ওয়াজিব নাই এখানে। ওয়াজিব মানে ওয়াজিবই, এর কোনো বাংলা নাই। কিন্তু ওয়াজিব আছে দুই প্রকার, একটা হলো মানে অনুওয়াজিব আর একটা হলো অধিওয়াজিব। অনুওয়াজিব মানে LCF, লেস দ্যান কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, বা LC লেস দ্যান ওয়াজিব, আর একটা হলো মোর দ্যান ওয়াজিব। এরপরে আছে হলো ওয়াজিব, তাই তো। তারপরে আছে 5 নম্বরে আছে হলো, না 6 নম্বরে, এদের অঙ্ক। নফল। এরপরে যেটা করতে হবে আপনাদের হিস্টোগ্রাম। ভাই কি লিখছেন? হিস্টোগ্রাম। ওইটা কি লিখছেন ভাইয়া? হিস্টোরি, হিস্টোগ্রাম, HISTROGRAM মানে আয়তলেখ, আয়তলেখ, ঠিক আছে। এরপরে হলো পাই চার্ট। পাই চার্ট। পাই চার্ট মানে পাই বৃত্ত, হ্যাঁ, পাই চার্ট। এরপরে করতে হবে হলো বাইভেরিয়েট ডিস্ট্রিবিউশন ও স্টিম লিপ। স্টিম লিপ, LEAP, স্টিম লিপ 6 নম্বর। 7 নম্বর হলো 7 নম্বর এটা শাখা। না, এটা 8 নম্বর ভাইয়া। ও হলো আর কি। স্কিম মানে কি স্যার? স্টিম মানে শাখা, আর লিপ মানে হলো পাতা। একটা গাছের শাখা পাতা আছে না,
হ্যাঁ হলো শাখা আর পাতা। এরপরে আছে হলো কি আছে বাইভেরিয়েট ডিস্ট্রিবিউশন। বাই ভাইয়া বাইভেরিয়েট স্ট্রিমের ওইখানে কি লেখা? স্টিমার লিপ, LEAF ই ও, লিপ মানে কি যে পাতা, ভেরিয়েশন। বাইভেরিয়েট VARIAT, হ্যাঁ বাইভেরিয়েট, বাইভেরিয়েট ডিস্ট্রিবিউশন বা বাইভেরিয়েট লিখলে হবে। 9টা হয়েছে যখন আরেকটা দিয়ে দেই, বার ডায়াগ্রাম। এটা লাগে না, বার ডায়াগ্রাম। বার ডায়াগ্রাম স্যার 10টা কিভাবে হচ্ছে? 9টাই তো হচ্ছে, এই বার ডায়াগ্রাম। হোক না রে, থাক। 4 5 6 7 8 9, হ্যাঁ 9টাই ঠিক আছে। ঠিক আছে, তাহলে আমরা এই যারা পরে আসছেন তারা দেখেন লিখে নেন। সেন্ট্রাল টেন্ডেন্সি হলো সেন্ট্রাল ডাটা কালেকশনের অঙ্ক করতে হবে আমাদের এখানে 10 প্রকারের অঙ্ক। 1 নাম্বার করতে হবে হলো ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। 1 নাম্বার কি? ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন মানে গণসংখ্যা নিবেশন, গুণে গুণে যে ট্যালি দিতে হয় সে ট্যালি মার্কস যেটা বলা হয়। 2 নাম্বার হলো ফ্রিকোয়েন্সি কার্ভ। আপনার হাতের দিকে তাকায় দেখেন একটা করে কার্ভ আছে, কার্ভ মানে রেখা, ঠিক আছে কার্ভ মানে হলো রেখা। রেখা। রেখা স্যার, তারপরে আছে, হ্যাঁ বলেন। বলছি বিন্যাস আর নিবেশন কি একই কথা? দুইটা আক্ষরিক অর্থে আলাদা, মানে যখন তথ্য সাজানো হয় হ্যাঁ নিবেশন একই, তথ্য সংগ্রহ কালেকশন নিবেশন একই কথা, সাজানো একই, কিন্তু মানে আপনার যদি ম্যাথমেটিক্যাল দিক থেকে দৃষ্টিকোণ থেকে দেখেন তাহলে বিন্যাস আলাদা জিনিস, নিবেশন আলাদা জিনিস। পলিগন মানে হলো বহুভুজ, বহুভুজ মানে হলো দেখেন এই কার্ভটা হবে এরকম, কার্ভ গুলো এরকম এরকম হবে, আর যে পলিগন মানে বহুভুজ এরকম কোনা কোনা উঠবে। দেখেন আমরা বিভিন্ন এক্সরে রিপোর্ট বা বিভিন্ন ওই যে সিটি স্ক্যান যেগুলো করা হয় এরকম দেখবেন আমাদের এরকম রিপোর্ট দেয়, এরকম এরকম থাকে তাই না, বা জি। খেলার রিপোর্ট এরকম যদি কোনা কোনা ওঠে তাহলে সেটা হবে পলিগন মানে বহুভুজ। আর যদি এরকম রেখার মতন যায়, এরকম ঘুরে 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 যায়, এরকম ঘুরে ঘুরে যায়, সেটা হবে কি কার্ভ, সেটার নাম কি হবে কার্ভ। কার্ভ। কার্ভ আচ্ছা ওয়াজিব আছে, আমরা দেখবো ওয়াজিব আছে 2 প্রকার। যদি অঙ্কে ওয়াজিবস বলে তাহলে এই দুটোই করতে হয়, আর যদি ওয়াজিব বলে তাহলে এলসিএফ করতে হয়, আর যদি এলসিএফ এমসিএফ দুটোই বলে তাহলে দুটোই করতে হয়। এরপরে হলো হিস্টোগ্রাম। ওয়াজিব এরপরে শুধু কি ওয়াজিব বললে এলসিএফ করব? আচ্ছা। আমি বিস্তারিত পরে বলবো, ঠিক আছে সমস্যা নেই। হিস্টোগ্রাম মানে আয়তলেখ। দেখেন আমাদের স্বাধীনতার স্তম্ভ বা আমাদের 52 ভাষা আন্দোলনের স্তম্ভ কি শহীদ মিনার না? জি। শহীদ মিনার দেখতে কেমন, এরকম এরকম না, জি এরকম এরকম যে চিত্র হবে সেটার নাম হলো হিস্টোগ্রাম। হিস্টোরি মানে ইতিহাস বা আয়তলেখ এভাবে থাকবে, ঠিক আছে। শহীদ মিনারের মতন যেটা দেখতে সেটা হলো হিস্টোগ্রাম। পাই চার্ট, পাই চার্ট হলো আমাদের মোবাইলে দেখেন এরকম একটা গোল একটা বৃত্ত থাকে, দিয়ে বলে এত পার্সেন্ট খালি আছে, এত পার্সেন্ট ফেসবুক, এত পার্সেন্ট ভিডিও অডিও ছবি এরকম লিখে দেয়, ওইটা হলো পাই চার্ট। স্টিম এন্ড লিপ পরে দেখবো, বাইভেরিয়েট পরে দেখবো, বার ডায়াগ্রাম পরে দেখবো। এই হলো আমাদের অঙ্ক। দেখেন অঙ্ক নামগুলো সবাই উঠাইতে পারছেন কি? মোট 9টা তো স্যার না? জি 9টা। তো এর ভিতরে আমাদের প্রথম একটা অঙ্ক আছে সেলস অফ 40 অর্গানাইজেশন, 40টা প্রতিষ্ঠানের সেলস দেয়া আছে এখানে। আমাদের রিপ্রেজেন্ট উপস্থাপন করতে হবে ইট বাই এ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন করতে হবে মানে গণসংখ্যা নিবেশন, হ্যাঁ গণসংখ্যা নিবেশন করতে হবে। কিভাবে করতে হবে আমরা একটু দেখি। প্রথমে আমাদের উদ্দেশ্য হবে, এটা স্ক্রিনশট দিয়ে নিন।
বুঝছেন? তো এটা শীতেরটা এটা কি একই নাকি? না, হ্যাঁ সিটিটা আছে, সিটির এক দাগ এটা একই। সিটিটা আপনি দেখলে দেখতে পারবেন একই অঙ্ক। দেখেন, তো আমাদের প্রথমে যেটা আমাদের এই ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন করতে গেলে আমাদের বেশ কিছু কাজ করতে হয়। প্রথমে বের করতে হবে এই অঙ্কের হাইয়েস্ট ভ্যালু কত সেটা, সবচেয়ে বড় সংখ্যা কোনটা। এরপরে বের করতে হবে লোয়েস্ট ভ্যালু কত সেটা বের করতে হবে। এরপরে বের করতে হবে রেঞ্জ। রেঞ্জ মানে হলো পরিসীমা। রেঞ্জ মানে হাইয়েস্ট ভ্যালু মাইনাস লোয়েস্ট ভ্যালু। এই তিনটা জিনিস আমি কি বলছি একটু বলেন। ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন করতে গেলে প্রথমে তিনটা জিনিস, চারটা জিনিস করতে হয়। এক নাম্বার প্রথমে হাইয়েস্ট ভ্যালু, হাই ভ্যালু, লো ভ্যালু হাইস্ট আর টু লোয়েস্ট ভ্যালু। লোয়ার মানটা বের করতে হবে, হাইয়েস্ট আর লোয়েস্ট এর ডিফারেন্স। এরপরে বের করতে হয় ক্লাস ইন্টারভেল। ক্লাস ইন্টারভেল মানে শ্রেণী ব্যবধান। শ্রেণী ব্যবধানের সূত্র হলো r বাই 1 প্লাস 3.322 লগ n, এটা হলো সূত্র, ক্লাস ইন্টারভেলের সূত্র। আর মানে রেঞ্জ ভাগ 1 প্লাস 3 প্লাস 322, এটা মুখস্থ করে রাখবেন রেঞ্জের সূত্রটা, এই ক্লাস ইন্টারভেলের সূত্র। আর মানে রেঞ্জের যে মান বের হবে সেই মানটা এখানে বসাই দিও। 1 প্লাস 3n মানে হলো এখানে কয়টা মান আছে দেখেন তো? 40টা। 40টা। 40। হ্যাঁ, সেই মানগুলো আমরা এখন বসাবো। দেখেন দেখেন আমরা সলিউশনটা এখানে করছি। হাইয়েস্ট ভ্যালু কত আছে আমাদের অঙ্কে? 89। 89 লোয়েস্ট ভ্যালু আছে কত? 25। 25 হ্যাঁ, রেঞ্জ কত? হাইয়েস্ট ভ্যালু 64। এখন আমরা ক্লাস ইন্টারভেল কি জানি? রেঞ্জ ভাগ 1 প্লাস 3.322 লগ n। n এর মান কত আছে? 40। 40। তাহলে এটা ক্যালকুলেশন করে আমাদের ক্লাস ইন্টারভেল বের হলো কত? 10.12। 10। অর্থাৎ আমরা 10 ধরবো। ক্লাস ইন্টারভেলকে কত ধরবো? 10। 10 ধরবো। আচ্ছা, আচ্ছা, এখানে যদি 9.8 হতো? তাও ধরবো 10। এর একটা কারণ আছে, সেটা আমরা উঠাই নিন, অঙ্কটা উঠানোর পরে আমি বলবো। আচ্ছা, এরপরে দেখেন আমাদের এই পর্যন্ত উঠান। অঙ্কটা শুরু করেন, উঠানো শুরু করেন। তো দেখেন এখানে আমাদের প্রথমে যে আমাদের যে তথ্যটা আছে, তথ্যটা আমি একটু নিয়ে আসি এখানে। এটা হলো আমাদের অঙ্ক, তাই না? জি। এটা হলো আমাদের অঙ্ক। আচ্ছা দেখেন আমাদের এখানে আমরা সব থেকে বড় যে সংখ্যাটা সেটা আছে হলো এই টেবিলের ভিতরে আমাদের এই অঙ্কগুলো ট্যালি করতে হবে। তো এখানে সব থেকে বড় সংখ্যা আছে দেখেন 89। এর উপরে আর একটাও সংখ্যা নেই, দেখেন 89 আছে সব থেকে বড় সংখ্যা 89। এটা হলো সব থেকে হাইয়েস্ট ভ্যালু। আর লোয়েস্ট ভ্যালু আছে কত? 25। লোয়েস্ট ভ্যালু, হ্যাঁ লোয়েস্ট ভ্যালু আছে কত? 25 কই? এই যে ভাই উপরের লাইনে। উপরের লাইনে 5 1 নাম্বার। 2 3 এই যে, 4 5 হ্যাঁ, নাম্বার। এই যে 5 নাম্বার 25। এখন আমরা হাইয়েস্ট ভ্যালু বের করলাম, লোয়েস্ট ভ্যালু বের করলাম। এরপর রেঞ্জ মানে হলো পরিসর। রেঞ্জ মানে কি? পরিসর। পরিসর মানে হাইয়েস্ট ভ্যালু মাইনাস লোয়েস্ট ভ্যালু। আপনি যদি এক্সএল, এক্সএইচ, এক্সএল না লিখে শুধু এইচ দেন, শুধু এল দেন, তাও হবে। মানে এক্স এর হাইয়েস্ট ভ্যালু, এক্স এর লোয়েস্ট ভ্যালু, তাই আমরা এক্সএল এক্স নিলাম। তাহলে হাইয়েস্ট ভ্যালু থেকে লোয়েস্ট ভ্যালু বাদ দিলে যেটা থাকবে 64, এটার নাম হলো রেঞ্জ। রেঞ্জ মানে পরিসর। এখন পরিসরের আমাদের সাথে 1 যোগ হয় না? না, পরিসরের সাথে অযোগ হয় না। আচ্ছা, এর সাথে আমাদের এবার ক্লাস ইন্টারভেল বের করতে হবে। ক্লাস ইন্টারভেলের সূত্র কি? রেঞ্জ ভাগ 1 প্লাস 3.322 লগ n। রেঞ্জের সূত্র কি বলেন? 1 প্লাস এই রেঞ্জের মান বেরিয়েছে কত? 64 ভাগ 1 প্লাস 3.3, আগে নিচেরটার মান বের করে নেবেন ক্যালকুলেটরে। 1 প্লাস 3.322 লগ 40 দিয়ে ক্যালকুলেশন করবেন। করলে কত আসে দেখেন তো?
5 পয়েন্ট কত? 5 পয়েন্ট কত? 6.16 আইছে নিচে। ভাই ওই ওই 5.16 6.32 উহ, একবারে করেন, ভাই এক এক মান। এক এক রকম আসবে কেন? এন মানে কি এখানে 40টা সংখ্যা তাই? ভাই হ্যাঁ, আমার কাছে 1 প্লাস দিয়ে হইছে 6.1618। তো ভাই আমার হচ্ছে তো 6.32 যাই আসুক যেটা আসবে 64 ভাগ দিলে যেটা আসবে হলো 10 পয়েন্ট, মনে করেন 12 হ্যাঁ আসলো। আমার অ্যান্সার তো ভাই মিলছে। ভাই ওইটা বুঝিনি, একটু বুঝিয়ে দেন না। র্যাঙ্ক ভাই 6.16 1 প্লাস 3.32। এইটা হলো সূত্র, মুখস্থ করতে হবে এটা। এইটা হলো সূত্র, ক্লাস ইন্টারভ্যালের সূত্র। এটা হলো ফিক্স। এই n এর মান দেখেন log n আছে না এখানে, এই যে log n, n এর মান হলো 40। n এর মান কত? 40। ওই যে প্রশ্নে 40 দেয়া আছে ওইটা? হ্যাঁ ওই হ্যাঁ। এনটা কি বড় করা যায়? না, বড় করা যাবে না এখান থেকে। ওটা এখন এখানে যদি ভাইয়া ওইটার তাহলে কি করে লিখবো? মান কত আসছে? 6.32? হ্যাঁ 6.32 তো হয়। হ্যাঁ হ্যাঁ, ওইটাই তো 6.32 আসতেছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। এবার 64 দিয়ে 6.32 দিয়ে ভাগ করেন। 10.12। 10.12 ঠিক আছে, তাহলে 10.12 হলো ক্লাস ইন্টারভ্যাল। ক্লাস ইন্টারভ্যাল মানে শ্রেণী ব্যবধান। ক্লাস ইন্টারভ্যাল মানে কি? শ্রেণী ব্যবধান। শ্রেণী ব্যবধান মানে হলো এক একটা শ্রেণীর থেকে আরেকটা শ্রেণীর পার্থক্য হবে 10 করে। আচ্ছা 10.12 এটা এরকম রাউন্ড ফিগার করব আমরা। আমাদের ক্লাস ইন্টারভ্যাল গুলোকে আমরা করব হলো কত কত জানেন? 5, 10, 15, 20 এরকম। এখন আপনাদের একটা জিনিস লিখে নিতে হবে, 0 থেকে 0.01 এর থেকে 7.50 পর্যন্ত এইটা হবে ব্যবধান 5। অ্যাকচুয়াল ক্লাস ইন্টারভ্যাল ধরবো আমরা 5। এই যে এরপরে 7.51 থেকে লিখে নেন 12.50 পর্যন্ত ব্যবধান নেব কত? 10 10। এরপরে আছে 12 পয়েন্ট কত? 51 51। থেকে 17.50 15। ব্যবধান নেব কত? নেব 15 15। অনেকে ভাবতে পারেন যে ভাই 17 আছে, 17.5 আমি 20 নেব, না হবে না। আচ্ছা এরপরে আছে দেখেন, এরপরে 17 পয়েন্ট, দেখেন সবগুলো 51। প্রথমটা শুধু 7 ব্যবধান, বাকি সবগুলো 5 ব্যবধান। দেখেন 57.51 থেকে 22 পয়েন্ট কত? 50 পর্যন্ত ব্যবধান নেব 50 20 20। এই হলো আমাদের ব্যবধান। এর ভিতরে যদি থাকে, যেহেতু আমাদের 10.12 আছে, তাহলে 10.12 দেখেন এর ভিতরে আছে, 7.51 থেকে এর ভিতরে আছে, তাহলে আমাদের অ্যাকচুয়াল ক্লাস ইন্টারভ্যালটা কত নেব আমরা? সো অ্যাকচুয়াল ক্লাস ইন্টারভ্যাল ইজ 10। কারণ আপনি যদি 10.12 নিয়েও করেন তাও কিন্তু হবে, সেক্ষেত্রে ঝামেলা হবে আপনার অঙ্ক করতে যেয়ে। এই জন্য আমরা রাউন্ড ফিগার নিই। লিখছেন এটা? হ্যাঁ জি ভাইয়া। আর আমরা ওটা কি ট্যালি ফিগার করব বলে? রাউন্ড ফিগার, অ্যাকচুয়াল ক্লাস আর ইন্টারভ্যাল। এই যে আর অ্যাকচুয়াল ক্লাস এটা ইন্টারভ্যাল 10.12 ওটা কি বলে? ওটা হলো মানে কোনো কিছু না। আর ওটা আবার কি নামতে আবার জিজ্ঞাসা করতেছো না? না আচ্ছা ওটা হলো নরমাল মান, ওই 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 রাউন্ড ওই মানে ইন্টারভ্যালের ডেসিমাল ভিতরে মান থাকে ছাড়া ওই মান মানগুলো না। ভাইয়া এটার অরিজিনাল মান। ক্যালকুলেশনটা একটু বুঝিয়ে দিবেন। কোন ক্যালকুলেশন? এই যে 64 ভাগ 1 প্লাস 3.32 কিলো। আপনার হাতে ক্যালকুলেটর আছে? জি। তাহলে এখানে নিচে যা আছে তাই লেখেন আপনি। নিচেরটা আগে করেন, কত আসে দেখেন, যা আছে তাই লেখেন আপনি। চোখ বন্ধ করে লিখছেন? জি লিখছি। ইকুয়াল দেন, কত আসে? 6.32। হ্যাঁ, তো পরের লাইনে লিখবেন, পরের লাইনে লেখেন 64 ভাগ 6.31। এরপরে সমান সমান এটা লিখবেন না, এটা পরে। এবারে এটা 64 ভাগ এটা দেন, দেখেন 10.12 আসবেন। আচ্ছা এদিকে খেয়াল করেন, তাহলে আমাদের অ্যাকচুয়াল ক্লাস ইন্টারভ্যাল আমরা তাহলে কত ধরলাম? 10 ধরলাম। এখন আমাদের টেবিল করতে হবে। আচ্ছা আমাদের টেবিল করতে গেলে আমাদের এই ক্লাস কয়টা হবে সেটা আমাদের বের করতে হবে। তো প্রথম সবচেয়ে ছোট সংখ্যা কত আছে?
25 25 তাহলে সেই 25 লিখবো। আচ্ছা পার্থক্য কত আমাদের ক্লাস ইন্টারভ্যাল কত করে নেব? 10 10 তাহলে 25 থেকে যদি আমরা কত পর্যন্ত 10 ব্যবধান মানে কত? 35। 35 সর্বোচ্চ সংখ্যা আছে কত? 89 89। তাহলে দেখেন 25 থেকে 35 একটা, 35 থেকে 45, 45 থেকে 55, 55 থেকে 65 এভাবে যাবে। আচ্ছা 1 মিনিট টাইম আছে, আমাদের লিংক যদি কেটে যায় এই লিংকে আপনারা আবার জয়েন করবেন, যারা নতুন আছেন যে লিংক আছে এই লিংকে আপনারা আবার জয়েন করবেন। ওকে, তো দেখেন 65 থেকে 75, 75 থেকে 85, 85 থেকে কত পর্যন্ত নেব? 95 পর্যন্ত নেব। তাহলে কয়টা ঘর হলো? 1 2 3 4 5 6 7টা ঘর হলো।